28 ফেব্রুয়ারি 2026 রাজধানী ঢাকার নয়াপল্টন এলাকা। সিসিটিভি ফুটেজে থাকা ভিডিওতে একজন লোককে সাইকেলে চড়ে আসতে দেখা যাচ্ছে এবং তার হাতে থাকা কালো একটি পলিথিন ব্যাগ রাস্তার পাশে ফেলে দিচ্ছে। স্বাভাবিকভাবে দেখে মনে হচ্ছে এটা হয়তো একটা নর্মাল ভিডিও, কিন্তু সিসিটিভি ফুটেজের এই নর্মাল ভিডিও আমাদের এক এমন কাহিনীতে নিয়ে যাবে যেটা কিনা একটা ভয়াবহ দুঃস্বপ্নের মতো। কারণ ওই লোকটির হাতে থাকা ব্যাগে ছিল একজন মানুষের শরীরের খণ্ডিত অংশ, যেটা কিনা পল্টন এলাকার বিভিন্ন স্থানে ফেলা হচ্ছিল। এখন প্রশ্ন আসতেই পারে, ওই সিসিটিভি ফুটেজে থাকা লোকটি আসলে কে ছিল, আর তার হাতে থাকা কালো পলিথিন ব্যাগে খণ্ডিত অংশগুলো আসলে কার ছিল? আর এই সব প্রশ্নের উত্তর জানতে আমাদের যেতে হবে এই গল্পের একটু পিছনের দিকে। তো কি অবস্থা সবার? মাই নেম ইজ রাসেলিয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ কেস স্টাডি ভিডিও। 28 ফেব্রুয়ারি 2026 ঘড়ির কাঁটায় তখন সকাল 9টা। রাজধানী ঢাকার নয়াপল্টন এলাকার পরিচ্ছন্নতা কর্মীরা প্রত্যেক দিনের মতো রাস্তা পরিষ্কার করতে ব্যস্ত। হঠাৎই মানুষের ব্যস্ততার আড়ালে গা শিউরে ওঠার মতো দৃশ্য চোখে পড়ে। কারণ ততক্ষণে উদ্ধার হয়েছে বাইতুল মোকাররম মসজিদের গেটের পাশে একটি কালো পলিথিন ব্যাগ, আর সেই ব্যাগের ভিতরেই পাওয়া গেছে মানুষের খণ্ডিত দুটি হাত। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে মানুষের খণ্ডিত হাত দেখা মাত্রই এলাকায় আতঙ্ক ছড়ে পড়ে। এলাকাটি পল্টন মডেল থানার অধীনে হওয়ায় মানুষ সাথে সাথে পল্টন মডেল থানায় খবর দেয়। এরপর ঘটনাস্থলে পুলিশ এসে খণ্ডিত দুটি হাত উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। এবং ওই একই দিন দুপুরবেলায় ঢাকা কমলাপুর রেল স্টেশনের পাশের এলাকা থেকে একটি খণ্ডিত পা উদ্ধার করেন পুলিশ। আর ঠিক এরপরই এলো আরও একটি ভয়ানক তথ্য। কারণ আগের দিন 27 ফেব্রুয়ারি রাত 2টার দিকে পল্টন স্কাউট ভবনের পাশ থেকেও নাকি পুলিশ একটি কালো পলিথিন ব্যাগ পেয়েছে, আর সেই ব্যাগের মধ্য থেকে পাওয়া যায় খণ্ডিত একটি পা। পুলিশ পাটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। পুলিশ দেহের খণ্ডিত অংশগুলোকে একসাথে ময়নাতদন্ত করতে বলে, আর রিপোর্ট বাইরে আসলে পুলিশ জানতে পারে এই সব খণ্ডিত অংশগুলো ছিল একজন মানুষেরই। যেহেতু দেহের বাদবাকি অংশগুলো এখনও খুঁজে পাওয়া যায়নি, তাই পুলিশ এবার ওই লাশের হাতের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে। আর এই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমেই যে মানুষটির দেহের অংশগুলো পাওয়া গিয়েছিল তার পরিচয় শনাক্ত করা যায়। এটি ছিল একজন পুরুষের দেহের খণ্ডিত অংশ, যার নাম ছিল ওবায়দুল্লাহ। পুলিশ ওবায়দুল্লাহর দেহের বাকি অংশগুলো খুঁজতে থাকে। তার সাথে তারা এই হত্যার তদন্তও শুরু করে দেয়। ওই এরিয়ার আশেপাশে থাকা লোকজনদের জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন, তারা কালো পলিথিনে কাউকে কোনো কিছু ফেলাতে দেখেছে কিনা। এছাড়াও পুলিশ বাইতুল মোকাররম মসজিদ এবং স্কাউট ভবনের আশেপাশে থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। আর ওই সকল ফুটেজ চেক করার সময় পুলিশ এমন কিছু দেখে যা দেখে তারা রীতিমতো অবাক হয়ে যায়। একজন মানুষ সাইকেল চালাতে চালাতে আসছিল এবং তার হাতে ছিল একটি কালো পলিথিন ব্যাগ, এবং ওই ব্যাগটি সে রাস্তার পাশে ফেলে দিয়ে চলে যাচ্ছে। পুলিশ আরও কিছু সিসিটিভি ফুটেজ চেক করে দেখতে পায় ওই একই লোককে বাইতুল মোকাররম মসজিদের আশেপাশেও আসতে দেখা গিয়েছিল। এবার পুলিশ ওই সিসিটিভি ফুটেজে থাকা ব্যক্তিকে খুঁজতে থাকে এবং এর সাথে ওবায়দুল্লাহর পরিচয়, সে কোথায় থাকে, এই সব বিষয় তারা খোঁজখবর নেওয়া শুরু করে। বিভিন্ন তথ্যের ভিত্তিতে পুলিশ খোঁজখবর নিয়ে জানতে পারে ওবায়দুল্লাহ, যার বয়স ছিল 30 বছর এবং তার ডাক নাম বাদল। ওবায়দুল্লাহর গ্রামের বাড়ি ছিল নরসিংদীর শিবপুরে। ওবায়দুল্লাহ ঢাকায় কমলাপুর কবি জসিমউদ্দিন রোডে একটি 6তলা ফ্ল্যাটে আরও একজন ব্যক্তির সাথে ভাড়ায় থাকত। ঢাকায় সে গণস্বাস্থ্য হোমিও প্রতিষ্ঠানে একজন মার্কেটিং অফিসার হিসাবে কাজ করত। 1 মার্চ পুলিশ এবার কমলাপুর কবি জসিমউদ্দিন রোডের ওবায়দুল্লাহদের ফ্ল্যাটে যায়। আর সেইখানে যাওয়ার পর পুলিশ যেই তথ্যগুলো পায়, এতে এই কেসের অর্ধেক সমাধান হয়ে আসে। ওবায়দুল্লাহর সাথে 6তলা ফ্ল্যাটে ভাড়া থাকা ব্যক্তি এবং ওই সিসিটিভি ফুটেজে থাকা ব্যক্তি ছিল আসলে একজন ব্যক্তি, যার নাম ছিল শাহিন শাহ ওরফে শাহিন। সে গুলিস্তানের হিরাজিল হোটেলের কর্মচারী ছিল। পুলিশ যখন ওবায়দুল্লাহর ফ্ল্যাটে খোঁজ খবর নিতে আসে, শাহিন তখন রুমে ছিল না। সে হয়তো ভাবতেও পারেনি সে এত সহজে ধরা পড়ে যাবে। প্রত্যেক দিনের মতো শাহিন সেদিনও
হোটেলে কাজ করতে যায়। তখন পুলিশ হিরাজিল হোটেল থেকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। আর এরপরে পুলিশ শাহিনকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। শুরুতে শাহিন এইসব অস্বীকার করলেও পুলিশ যখন সিসিটিভি ফুটেজ দেখায় তখন শাহিন আস্তে আস্তে সবকিছু স্বীকার করে নেয়। পুলিশ যখন শাহিনকে জিজ্ঞাসা করতে শুরু করে ওবায়দুল্লাহকে এত নৃশংসভাবে হত্যা করার কারণ কি ছিল, তখন সে বলে 27 ফেব্রুয়ারি সে যখন হোটেলের কাজ শেষ করে বাসায় ফিরছিল তখন ওবায়দুল্লাহ তাকে ফোন করে 1 প্যাকেট ব্যানসন সিগারেট আনতে বলে। কিন্তু ওই সময় শাহিনের কাছে টাকা না থাকায় শাহিন সোজা বাসায় চলে আসে। বাসায় আসার পর ওবায়দুল্লাহ যখন তার কাছ থেকে সিগারেটের প্যাকেটটি চায় তখন সে বলে তার কাছে টাকা ছিল না, তাই সে আনতে পারেনি। এরপর ওবায়দুল্লাহ তাকে টাকা দিয়ে আবার দোকান থেকে সিগারেট আনতে বলে। সিগারেট আনার কিছুক্ষণ পর শাহিনকে নান রুটি ও কাবাব আনার জন্য আবারও দোকানে পাঠায় ওবায়দুল্লাহ। এগুলো খাবার আনার পর দেখা যায় এই সবগুলো খাবার একাই ওবায়দুল্লাহ খেয়ে ফেলে। সে শাহিনের সাথে এই খাবারগুলো শেয়ার করে না। তখন শাহিন মন খারাপ করে তার রুমে চলে যায়। সারাদিন হোটেলে পরিশ্রম করার পর শাহিন যখন রাতে শান্তিমতো ঘুমাতে যাচ্ছিল ঠিক তখন ওবায়দুল্লাহ তার ফোনে অনেক জোরে জোরে কথা বলছিল। শাহিন যখন তাকে আস্তে কথা বলতে বলে তখন সে আরও জোরে জোরে কথা বলতে থাকে। ঠিক সেই সময় শাহিন অনেক বিরক্ত হয়ে যায়। এরপর রাতে ওবায়দুল্লাহ যখন বাথরুমে জামা কাপড় ধুতে যায় তখন এক প্রকার রাগ জেদ ক্ষোভের বশেই শাহিন রান্নাঘরে থাকা চাপাতি দিয়ে ওবায়দুল্লাহকে কোপতে থাকে। কোপানোর এক পর্যায়ে ওবায়দুল্লাহকে বাথরুমের ভিতরেই হত্যা করা হয়। পুলিশ শাহিনের এই কথা শুনে অবাক হয়ে যায়। এরপর তারা শাহিনকে আরও কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে, শুধুমাত্র এই কারণের জন্যই কি সে ওবায়দুল্লাহকে হত্যা করেছে? তখন শাহিন বলে ওবায়দুল্লাহর স্বভাব চরিত্রে কিছুটা সমস্যা ছিল। সে মাঝে মাঝেই শাহিনকে নানা রকম অনৈতিক কাজের প্রস্তাব দিত। শাহিন কিছুটা ধর্মভীরু হওয়ার কারণে ওবায়দুল্লাহর এই সব প্রস্তাবে সে কখনোই রাজি হতো না। শাহিন রাতে ঘুমাতে গেলে ওবায়দুল্লাহ তার রুমে চলে আসতো। তখন শাহিন তাকে তার রুম থেকে বের করে দরজা লাগিয়ে ঘুমাতো। আর এই সবের কারণ থেকেই শাহিনের দিনে দিনে ওবায়দুল্লাহর উপর রাগ জমতে থাকে। পুলিশ শাহিনকে জিজ্ঞেস করে ওবায়দুল্লাহকে কয়টি টুকরো করা হয়েছিল আর এই টুকরোগুলো সে কখন থেকে ফেলা শুরু করেছিল। তখন সে পুলিশকে জানায় ওবায়দুল্লাহকে 7টি টুকরা করা হয়েছিল। 2টি হাত, 2টি পা, 1টি মাথা এবং বডি কেটে 2 ভাগ করা হয়েছিল। রাত 9:30টার পর থেকেই সে তার সাইকেলে করে এই লাশের অংশগুলো পল্টনের বিভিন্ন জায়গায় ফেলা শুরু করে। কারো কাছে সে যেন ধরা না পড়ে তাই সে রাতের আধারে সাইকেলে করে এই খণ্ডিত অংশগুলো বিভিন্ন জায়গায় ফেলছিল। কিন্তু সাইকেলে করে হাত পা মাথার খণ্ডিত অংশগুলো ফেলতে ফেলতে তার সারা রাত লেগে যায়। তাই সে সকাল 7টায় একটি বালতির ভিতরে উপরে গামছা দিয়ে বডির 2টি অংশ সিএনজির ভিতর করে নিয়ে যায়। পুলিশ যখন শাহিনকে জিজ্ঞেস করে মাথা ও বডির অংশ সে কোথায় ফেলেছিল আর বালতিতে করে সে যখন বডির অংশ সিএনজিতে নিয়ে যাচ্ছিল তখন সিএনজি চালক তাকে কিছু জিজ্ঞেস করেনি এবং সে এতগুলো পলিথিন ব্যাগ ও চাপাতি কোথায় পেল। এইসব প্রশ্নের জবাবে সে পুলিশকে জানায় সিএনজিতে ওঠার পর সিএনজি চালক তাকে জিজ্ঞেস করেছিল বালতির ভিতরে কি আছে। তখন সে বলেছিল এর ভিতরে বিষাক্ত কেমিক্যাল আছে, খুব সাবধানতার সাথে এটিকে নিয়ে যেতে হবে। এরপর সিএনজি চালক তার কথায় বিশ্বাস করে তাকে আর দ্বিতীয় কোনো প্রশ্ন করেনি। আর কালো পলিথিন ব্যাগ ও চাপাতির উত্তরে সে পুলিশকে জানায় তাদের ফ্ল্যাটে কোনো বটি ছিল না, তারা রান্নার সকল কাজেই চাপাতি ব্যবহার করত। আর শাহিন যেহেতু হোটেলে কাজ করত তাই সে হোটেল থেকে আসার সময় নানা রকম জিনিস এই কালো ব্যাগে নিয়ে আসতো, তাই এই ব্যাগগুলো তার বাসায়ই ছিল। আর এই কালো পলিথিন করে মাথার খণ্ডিত অংশ সে মতিঝিল কমলাপুরে উটের খামারের পাশে ময়লা বোঝাই করা একটি কন্টেনারে ফেলে দিয়ে আসে এবং বডির অংশ ঢাকা আমিনবাজারের শালিপুর সেতুর নিচে ফেলে দিয়ে আসে। শাহিনের তথ্যের উপর ভিত্তি করে পুলিশ এবার কমলাপুর উটের খামারের পাশে যায় এবং সেখানে গিয়ে ময়লার কন্টেনারে ওই খণ্ডিত মাথাটি খুঁজতে থাকে। সেখানে গিয়ে পুলিশ জানতে পারে ওই কন্টেনারটি নিয়ে যাওয়া হয়েছে যাত্রাবাড়ির মাতাওয়ালে। এরপরে পুলিশ সেখানে গিয়ে অনেক খোঁজাখুঁজি করার পর তারা মাথার খণ্ডিত অংশটি উদ্ধার করে। এরপর পুলিশ বডির অংশ খুঁজতে ঢাকা আমিনবাজারের শালিপুর সেতুর নিচে যায়। শুরুতে অনেক খোঁজাখুঁজি করেও বডির কোনো অংশই খুঁজে পাওয়া যাচ্ছিল না, কিন্তু পরে বডির একটি খণ্ডিত অংশ খুঁজে পায় পুলিশ। এখন পর্যন্ত ওবায়দুল্লাহর শরীরের 6টি অংশ উদ্ধার করেছে পুলিশ। এখন অবধি বডির একটি অংশ উদ্ধারের কাজ চলমান রয়েছে। পরবর্তীতে পুলিশ ওবায়দুল্লাহকে হত্যা করার সময় ব্যবহৃত চাপাতি এবং ওবায়দুল্লাহর লাশের খণ্ডিত অংশ ফেলানোর সময় ব্যবহার করা সাইকেল এবং ওবায়দুল্লাহর ফোন জব্দ করেন।
বর্তমানে এই কেসের কাজ এখনও চলমান রয়েছে। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এই হত্যার রায় আদালত থেকে ঘোষণা করা হবে। তো এই ছিল আজকের কেস। আমি খুব শীঘ্রই ফিরবো এরকম একটি নতুন কেস নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।